পুরো গল্পটা শুনি এবং গল্পটা উনি স্ক্রিপ্টে যা ছিল হুবহু তাই উনি আসলে আমার কাছে ব্রিফ করেন, তার জন্য হয়তো একটু সাহস পাই আমি। এবং আমার কাছে মনে হয়েছে ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। সাধারণত দেখা যায় যে নাটক করার ক্ষেত্রে আমি গ্রামে ধারণকৃত বা গ্রামে বেড়ে ওঠা যে চরিত্রগুলো থাকে সেগুলো আমি খুব একটা পছন্দ করি না প্লে করতে, কারণ আমার কাছে মনে হয় যে চরিত্রগুলো নিয়ে অনেক ভাবার আছে, এই চরিত্রগুলোকে ভাঙার অনেক জায়গা আছে। তো তার জন্য এই চরিত্রগুলো না আমি সবসময় বড় পর্দার জন্য করতে চাই, বা যেখানে আমি বেশি সময় নিয়ে কাজ করার সুযোগ পাবো সেখানে করতে চাই। ওনার এই গল্পটি শুনে আমার মনে হয়েছে যে এটা সেই সিনেমা, যে সিনেমাটা আমার সেকেন্ড সিনেমা হতে পারে, আমার লাইফের সেকেন্ড সিনেমা হতে পারে। তার জন্যই আমি সব জায়গা থেকে ভয়াল সিনেমাটার নাম একটু লুকিয়ে রেখেছিলাম। কেউ যখনই জিজ্ঞাসা করতো আমার কাজের আপডেটকে, আমি কাউকে আমার ভয়াল সিনেমাটার কথা জানতে দেইনি, কারণ ওই 10 দিন আমার জন্য খুব টাফ ছিল এই ক্যারেক্টারটার জন্য নিজেকে প্রিপেয়ার করা। একদম খালি মাথা নিয়ে আমি মনে হয় প্রথম কোনো একটা সেটে যাই, যেখানে আমি জানি না যে আমি কি করব, কি করতে যাচ্ছি, আদৌ ক্যারেক্টারটা কি দাঁড়াচ্ছে এবং আমি আদৌ সেটাকে প্লে করতে পারবো কিনা। But a big thanks goes to my director, the screenplay writer of this cinema, বিপ্লব হায়দার ভাইয়া, যিনি আমাকে সেই সাহসটা জুগিয়েছেন। এবং 2 দিন লেগেছিল ওনার সাথে আমার সিঙ্ক হতে। তৃতীয় দিন আমার বিরতি ছিল, সেই দিন আমি আমার এই 2 দিনের সমস্ত অভিজ্ঞতার কথা আমি ইরফান ভাইকে সব খুলে বলতে, ভাইয়া এই হয়েছে আমার সাথে, হোয়াট টু ডু নাও, আমি তো অ্যাডজাস্ট করতে পারছি না, এই না সেই না, কমপ্লেন বক্স পুরো আমি ভাইয়ের কাছে জমা রাখি। স্যার আমি একটু ইন করে দিই, আসলে ও যে অ্যাডজাস্টমেন্টের কথা বলছে একটু বলে দেই ভাইয়া। আমরা আসলে যে লোকেশনটা নিয়ে কথা হচ্ছে, এই লোকেশনটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে অনেক দূরে একটা ইউনিয়ন আছে। ওই ইউনিয়ন যেখান থেকে শেষ হয়, ওই ইউনিয়ন থেকে এমন একটা জায়গায় যেতে হয় যে জায়গা হচ্ছে নর্মাল গাড়ি যায় না, বৃষ্টি পড়লে তো পুরো কানেকশনই অফ, খালি বাইক চলে আর কিছু ওদের স্পেশাল গাড়ি আছে ওগুলো চলে। এবং ওখানে প্রায় আধা ঘন্টা যাওয়ার পরে একদম মেঠো রাস্তা এবং পাহাড়ে খুবই মানে এখানে যেটা রাস্তা আছে এটাও কেউ জানে না। তো এরকম অনেকটুকু পথ যাওয়ার পরে হঠাৎ একটা পুঞ্জি, এবং পুঞ্জিটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে, এটা হচ্ছে খাসি নদীর পুঞ্জি। অদ্ভুত একটা জায়গা, মানে ওখানে কারেন্ট নাই, কিছু নাই, নেটওয়ার্ক নাই, কিছু নাই, বাট মানুষগুলো খুব স্মার্ট, দেখতে অদ্ভুত রকম সুন্দর এবং খুবই ভালো মানুষ। ওই পুঞ্জিতে শুট করা, ওই পুঞ্জিতে কেউ একজন গেলে দ্যাট মিনস হি ইজ আউট অফ নেটওয়ার্ক। সো ওরকম একটা জায়গায় একা একা আমাকে ছাড়া ও অ্যাটলিস্ট আরো 3-4 দিন শুট করছিল। দ্যাটস ওয়াই মেবি তোমার অ্যাডজাস্ট করতে আরো অসুবিধা হচ্ছিল। এটার জন্য একটা অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হচ্ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কি করব। পরের দিন আমার শুটে, মানে আমার কাছে তো 23টার বেশি আর স্ক্রিন প্লে নেই, সো আমি কি করব এখানে। তো যদিও বারবার আমাকে বিপ্লব ভাই বলছিলেন যে আয়শা তুই আমার উপর ভরসা রাখ, আমি জানি আমি কি বানাচ্ছি। সো এই ভরসা রাখার জায়গাটা আসলে ওনার সাথে আমার তৃতীয় দিন থেকে শুরু হয়, অ্যান্ড ফ্রম দ্য 4th ডে উই জাস্ট বুম। আমি জানি না কিভাবে কি হয়ে গেছে, বাট এভরি টাইম আমাদের সিন সুন্দরভাবে নেমে যাচ্ছিল, এভরি টাইম আমাদের খুব কমিউনিকেশন খুব ভালো হচ্ছিল, এভরি টাইম ভাইয়া দেখে বলছিলেন যে তুই ভালো করছিস। সো দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন ফর মি। আর পুরোটা টাইম হয়তো বা আমি আরাম করে থাকতে পারতাম না যদি আমার রুমমেট হিসেবে আমি ছন্দাপুকে না পেতাম। এভরি টাইম সকালবেলা আমরা দুজন চুপচাপ বসে থাকতাম, কি হচ্ছে না হচ্ছে আমরা সব অবজার্ভ করতাম, কারণ সকালে আমাদের দুজনের কোনো কাজ হতো না, আমাদের কাজ শুরুই হতো আসলে দুপুর থেকে। তো তখন থেকে বেসিক্যালি আমরা এনার্জি পেতাম কাজ করার। ম্যাক ভাইয়া যেটা বললেন যে উনি আমাকে অনেক পরিশ্রম করতে দেখেছেন, আমি আসলে জানি না ওই 13টা দিন কিভাবে আমার চোখের সামনে দিয়ে কেটে গেছে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। তবে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফের শ্রেষ্ঠ 13টা দিন ওখানে কাটিয়েছি, কারণ কোনো ফোন নেটওয়ার্ক ছিল না, আমার কারোর সাথে বারবার কথা বলতে হচ্ছে না, যেহেতু আমি তখন রেগুলার কাজে নামিনি, তার জন্য কাজের কোনো প্রেশার নেই। অ্যান্ড আমি সবসময় আসলে এটা পছন্দ করি যে আমি একদম বাসার কারোর সাথে আমার বারবার যোগাযোগ করতে হচ্ছে না, আমার কোনো পিছু টান নেই, এরকম একটা ফিলিংসের মধ্যে থাকতে আসলে আমার সবসময় ভালো লাগে। সো এই 13টা দিন অ্যাকচুয়ালি আমি এই ফিলিংসটার মধ্যে ছিলাম। এবং ওখানকার মানুষ, দে আর রিয়েলি রিয়েলি ভেরি সুইট। আমরা যে বাসাটাতে ছিলাম সেই বাসাটার 13 জন সদস্য, এবং আমি আর ছন্দাপু খুব অবাকভাবে বলতাম যে আমরা 2টা মানুষ কথা বলছি বাট উই আর সো লাউড, কিন্তু এই বাসার 13টা মানুষ, ওনারা যে আদৌ 13টা মানুষ একটা বাসার মধ্যে আছেন এটাই আমরা বুঝতে পারছি না। সো দ্যাট ওয়াজ দ্য ভেরি অ্যামেজিং প্লেস। প্রত্যেকটা স্থান আপনাদের খুব ভালো লাগবে, স্পেশালি যখন টপ শটগুলো আমি যে কথা দেখেছি, টপ শট ট্রেলার বা ডাবিং দেওয়ার সময় খুবই সুন্দর। লোকেশনটা আসলে অনেক অনেক সুন্দর, একদম নতুন একটা লোকেশন আমাদের দর্শকদের জন্য। গল্প নিয়ে যদি আমি বলি তাহলে ছোট্ট করে বলতে চাই যে এটা একটা সামাজিক গল্প, এটা একটা পারিবারিক গল্প। এখানে বাবা মেয়ের একটা কনফ্লিক্টের যে ব্যাপার আছে, সেখানে মা মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক আছে, আবার বাবা মায়েরও খুব কনফ্লিক্টের একটা
গল্প এখানে তুলে ধরা হয়েছে। এটা একটা পরিবারের গল্প। আরেকটা পরিবারের গল্প যদি বলি, সেখানে বাবা ছেলের খুব সুন্দর বন্ডিং যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি ভয়ঙ্কর প্রেমের কারণে সেই সম্পর্কের পরিণতি কি হয় সেটারও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে।